তোমাদের এই সপ্তাহের প্রথম ক্লাস। আমাদের ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস চলছে। মহাজনার ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। শুরু করছি তোমাদের আজকের লেসন, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 6 কনিক্সের অনলাইন ক্লাসে। তোমরা সকলে নিজ নিজ রুল নম্বর দিয়ে তোমরা অ্যাক্টিভ থাকবে। আজকেও আমরা বেসিকের উপর ক্লাস নিব। তোমাদের আজকের ক্লাসটা বেশিরভাগই আমরা পরাবৃত্তের সমীকরণ হতে মৌলিক তথ্যগুলো আমরা নির্ণয় করব। তো আজকে আলোচ্য বিষয় কি? আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে পরাবৃত্তের সমীকরণ হতে মৌলিক তথ্য নির্ণয়। আমি লিখছি, আলোচ্য বিষয় হচ্ছে পরাবৃত্তের সমীকরণ হতে মৌলিক তথ্যগুলো আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সহ আমরা যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছি সেগুলোতে আমরা সাধারণত কি কি নির্ণয় করেছি সেই বিষয়গুলোকে আজকে আমরা সমীকরণ থেকে আমরা নির্ণয় করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সেগুলো কি কি নির্ণয় করছি আমরা দেখিয়েছিলাম শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করে, উপকেন্দ্র, অক্ষরেখার সমীকরণ কিভাবে করে, দ্বিকাক্ষরেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তারপর নির্ণয় করে দেখিয়েছি গত ক্লাসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আরেকটা আমরা আজকে নির্ণয় করব উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক। এই স্থানাঙ্ককে আমরা লিখতে পারি পাদবিন্দু স্থানাঙ্ক লিখতে পারি। এই বিষয়গুলো আজকে আমরা কয়েকদিনই আলোচনা করছি। এই বিষয়গুলো আজকেও আমরা সমীকরণ থেকে কিভাবে নির্ণয় করে সেই কাজগুলো আমরা করব। এই কয়েকদিন আমরা তোমাদেরকে দেখিয়েছি সাধারণত একটি পরাবৃত্ত, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি এ হয়, এই স্থানাঙ্ক আমরা দেখিয়েছি 0 0, উপকেন্দ্র স্থানাঙ্ক আমরা দেখিয়েছি a0। এছাড়াও আমরা এটাকে আমরা দ্বিকাক্ষরেখা বলেছি। উপকেন্দ্রের উপর যে কোনো একটা বিন্দু দেখিয়েছি xy, সেই বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব যদি pm হয় এবং sp যদি উপকেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব যদি sp হয়, তাহলে আমাদের যদি পরাবৃত্ত হইতে হয় তাহলে সেটাকে sp = pm = কত হইতে হচ্ছে 1, অর্থাৎ sp = pm। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তাহলে সেক্ষেত্রে আমরা কি কি বলেছি? শীর্ষবিন্দু আবার বলেছি। শীর্ষবিন্দু আমাদের কত দেখিয়েছি? শীর্ষবিন্দু দেখিয়েছি আমরা 0 0, উপকেন্দ্র দেখিয়েছি আমরা a0,
অক্ষরেখার সমীকরণ আমাদের খেয়াল করো, এই অক্ষটা এই পরাবৃত্তকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই পরাবৃত্তটি এই চলমান বিন্দুটি যে বিন্দুতে ছেদ করে, যে রেখার উপর ছেদ করে, এবং সেই বিন্দুতে পরাবৃত্তটি দুটি সমান অংশে বিভক্ত হয়ে যায়, সেটাকে আমরা সাধারণত অক্ষরেখা বলি। এই অক্ষরেখাটা খেয়াল করো, এক্স অক্ষরেখা। এই এক্স অক্ষরেখার উপর আমাদের সমীকরণ হচ্ছে y = 0, y এর মান 0। আর দ্বিঘাক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষ কোনটা আমাদের এইটা। তাহলে এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, তারপরে দ্বিঘাক্ষ রেখারও দূরত্ব সেম। এটা যদি পজিটিভ এ হয়, এটা হচ্ছে নেগেটিভ এ, অর্থাৎ বামে। তাহলে উপকেন্দ্রিক দ্বিঘাক্ষ রেখার সমীকরণ আমরা জানি x = -a। তাহলে এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রের উপর যে লম্ব অঙ্কিত হয় সেটাই উপকেন্দ্রিক লম্ব অক্ষরেখার উপর। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তোমরা সহজে বুঝতেছ। এটা উপকেন্দ্র এই দূরত্বে, এটা এখানে আছে আমাদের। তাহলে x = কত দূরত্বে? a। তাহলে উপকেন্দ্রের লম্বের সমীকরণ হচ্ছে x = a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা প্রমাণ করে দেখিয়েছি যে এটা হচ্ছে 4a, অর্থাৎ এটা যদি l পয়েন্ট দিই, এটাকে l প্রাইম দিই, তাহলে l প্রাইম হচ্ছে যে আমরা কত বলছি 4a। এটা মডুলাসে আমরা নিব, দৈর্ঘ্য কখনো এ হয় না। এরপরে উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক, অর্থাৎ পাদবিন্দু স্থানাঙ্ক। আমরা খেয়াল করো, এখানে একটা l আছে, এখানে একটা l প্রাইম আছে, এটা একটা উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক এটা কনিক্সের উপর, অর্থাৎ পরাবৃত্তের উপর একটা বিন্দু, যে বিন্দু দুটি উপকেন্দ্র দিয়ে যদি অক্ষরেখার উপর লম্বভাবে যায়, তাহলে এটা উপকেন্দ্রিক লম্ব বলে। আর উপকেন্দ্রিক লম্ব দুটি যে বিন্দুতে কনিক্সের যে বিন্দুতে ছেদ করছে, সেই ছেদবিন্দুটা হচ্ছে পাদবিন্দু। এই পাদবিন্দু স্থানাঙ্ক l এর মান কত? আমরা সাধারণত খেয়াল করো, s থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু দূরত্ব, সেটা কার সমান? সেটা হচ্ছে যে সেই বিন্দু থেকে দ্বিঘাক্ষের দূরত্বের সমান। তাহলে এইখান থেকে এই বিন্দু দূরত্ব, আর এটা যদি z ধরি, z থেকে s এর দূরত্ব সমান। আর z = a, s এ অর্থাৎ s এর দূরত্ব a, তাহলে zs হচ্ছে 2a। তার মানে lm যদি ধরি, এটাও 2a। তাহলে এটা যদি 2a হয়, তাহলে sl ও 2a। sl যদি 2 হয়, sl আর sl প্রাইম সমান, তাও 2a। টোটাল l প্রাইম আমরা বলেছি 4a। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? আমরা জানি হচ্ছে যে 2a। তাহলে শীর্ষবিন্দু থেকে এটার দূরত্ব কত? a। তাহলে l বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি a 2a। একইভাবে এটার দূরত্ব হচ্ছে, এটা এই দূরত্ব সেম আছে, কিন্তু y স্থানাঙ্ক নিচের দিকে, এই জন্য -2a। যাও, এই স্থানাঙ্কগুলোর কাজে আজকে করব। এতদিন যেটা করতেছি সেই কাজগুলো আজকে আমরা সমীকরণ থেকে করব। এখন চিত্র থেকে করছি, এখন করব সমীকরণ থেকে চিত্রে যাব, চিত্র থেকে আমরা কোথায় যাব? আবার এই বিষয়গুলো বের করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগের সহিত আজকের ক্লাসটা খেয়াল করবে, তাহলে আমরা অবশ্যই এই ক্লাসটি বুঝাতে সক্ষম হব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে যে সমীকরণটা আমরা দেখালাম সেটা হচ্ছে যে y² = 4ax। এখন যেটা আঁকলাম, এই সমীকরণটাকে আমরা লিখতে পারি y - 0² = কত? 4ax - 0। খেয়াল করো, এই 0 অর্থাৎ শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এখান থেকে আমরা লিখতে পারি 0 0। আর উপকেন্দ্র বের করার নিয়মটা আমি এখানে একটু বলে রাখি। এই যে এখানে আছে কি, এটা হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ তার দ্বিঘাত সমীকরণ। এটার মাত্রা 2, আর এইখানের মাত্রাটা হচ্ছে 1। এই একমাত্রা যেটা আছে, একমাত্রার যে সহগ পাবে, সেই সহগকে যদি আমরা 4a কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো a, সেটা আমরা a পেয়ে গেছি। আর উপকেন্দ্র হচ্ছে আমাদের, দেখো a 0, তার মানে হচ্ছে যে উপকেন্দ্রের আমরা
একটা স্থানাঙ্ক ভুজ পেয়ে গেছি, তাহলে তাহলে সহজে উপকেন্দ্র নির্ণয় করার একটা সহজ কৌশল বের করা, অর্থাৎ বের করার সহজ কৌশল হচ্ছে যে তুমি এক্স এর যে সহগটা পাবে সেটাকে 4 দ্বারা ভাগ করে দিবে, 4 দ্বারা ভাগ করে দিয়ে পজিটিভ মানটা যেটা সেই মানটা নিবে। তাহলে আমরা সহজেই উপকেন্দ্র বের করার একটা কৌশল পেয়ে গেলাম। তাহলে এই জায়গা থেকে আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক এবং বের করার নিয়মটা জেনে নিলাম। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে নিল, অক্ষরেখার সমীকরণ আমরা বলছিলাম যে y = 0। তাহলে খেয়াল করে দেখো, y - 0 = 0, এখানে যা থাকবে অর্থাৎ দ্বিঘাত রাশির যে অংশটা থাকবে বেসটা, সেই বেসটাই হবে অক্ষরেখার সমীকরণ। সেটা যেভাবে হোক, সেটা আমরা কৌশল হিসাবে বলো, যেভাবে বলো, আমরা সহজে y = 0 সহজে অক্ষরেখার সমীকরণটা, এখানে কিছু আমরা কৌশল জেনে নিলাম। ঠিক আছে, এই কৌশল থেকে আমরা সমীকরণ যখন বের করব তখন সেখান থেকে আমরা সহজে এই মানগুলো নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করছি পরের এটাকে আমরা বেস হিসেবে আমরা প্রায় সময় আমরা দেখাবো, কেমন? এটা আমরা এরপরে আমরা শুরু করছি আজকে যে নতুন সমীকরণ দিচ্ছি। আমরা খেয়াল করো, একটা সমীকরণ লিখছি তোমাদের জন্য। সমীকরণটা হচ্ছে y² + 8x - 2y - 23 = কত? 0। এই সমীকরণ থেকে আমরা একটা পরাবৃত্তের সমীকরণ নিয়ে আসব। এই পরাবৃত্তের সমীকরণ থেকে আমরা একটা চিত্র আঁকবো। এই চিত্র থেকে আমরা মৌলিক বিষয়গুলো দেখাবো। ঠিক আছে, তাহলে এই কৌশলটা তোমাদের, কারণ পরীক্ষায় আসে এমন তথ্যই শুধু আমি কিন্তু আলোচনা করছি, এবং এর প্রাসঙ্গিক ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা আজকে আলোচনা করছি। তোমরা খেয়াল করো, তাহলে আমরা এটাকে লিখতে পারি y², যেহেতু আছে দ্বিঘাতকে, সেইগুলোর রাশিগুলো আমরা রাখি y² - 2y, আর এখানে আমরা ধ্রুবক রাশিটাও রাখলাম। x এর সহগটাকে আমরা ডানে পাঠিয়ে দিলাম। এরপরে কি করছি, y², যেহেতু এখানে 2 আছে, তাই এখানে আমি 1 যদি দিই, 1² মানে 1 দিতে পারি, -24 = -8x। দেখো, 24 থেকে 1 চলে গেলে -23। এটাকে আমরা একটা দ্বিঘাত বর্গের আকারে নিয়ে আসলাম। তাহলে a² - 2ab + b² এর সূত্রে নিয়ে আসলাম, আর এদিকে -8x, আর মাইনাসটা এদিকে চলে গেলে +24। তাহলে দেখো, y - 1² = -8 যদি আমরা কমন নিই, তাহলে কত হয়? x - 3, 3 × 24, বা আমরা লিখতে পারি y - 1² = 4 × -2x - 3। এটাকে আমরা বলি সাধারণত পরাবৃত্তের সমীকরণ, অর্থাৎ ইহাই পরাবৃত্তের একটা সমীকরণ। কিভাবে? y² = 4ax এর নিয়ম অনুসারে এটা y - 1, এটাকে আমরা লিখতে পারি y - 0² = 4ax - 0। দেখো, x - 0 এই আকারের, এখানে -2, এই আকারের সমীকরণ আমরা সাধারণত রূপান্তর করতে পারি। ঠিক আছে, তাহলে এটা একটা কিসের সমীকরণ? পরাবৃত্তির সমীকরণ আকারে বেরোলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটা সমীকরণ থেকে পরাবৃত্তির সমীকরণে রূপান্তর করবা। এরপরে আমরা এখান থেকে একটা গ্রাফ আঁকবো। হ্যাঁ, এটার ডায়াগ্রামটা কি হয় সেটা আমাদের দেখার বিষয়। তাহলে আমরা এই জিরো বিন্দু দিয়ে, আমরা শীর্ষবিন্দু দিয়ে আমাদের যে গ্রাফ এঁকেছি, এটা কিন্তু জিরো বিন্দু না। তাহলে আমাদের ডায়াগ্রামটা কি হবে? আমরা প্রথমে, এটা গুরুত্বপূর্ণ অংশ প্রথম, তাহলে এই গুরুত্বপূর্ণ অংশটা প্রথমে আমরা জেনে নিই। খেয়াল করো,
খেয়াল করো, এটা একটা এক্স অক্ষ, এটা একটা ওয়াই অক্ষ ধরে নাও। এরপরে আমরা এটা সাধারণত 0 0 মূল বিন্দু, এটা আমরা জানি। এবার আমাদের যে স্থানাঙ্কটা আমরা বের করব শীর্ষবিন্দু, সেটা আমরা নিচ্ছি x স্থানাঙ্ক কত 3, y স্থানাঙ্ক কত 1। তাহলে এটার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 1। আবার বলছি, এটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 1। এটার কত ছিল আমাদের, x স্থানাঙ্ক ছিল 0, y স্থানাঙ্ক ছিল 0, এটা শীর্ষবিন্দু ছিল 0 0। তাহলে আমরা যেটা আগে করেছিলাম, অর্থাৎ এই আকারেরটাকে আমরা শীর্ষবিন্দু 0 0 আকারে ধরেছি। বর্তমান যেটা আমরা পেয়েছি সেটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 আর কত 1। তাহলে আমরা সহজে শীর্ষবিন্দু স্থানাঙ্কটা এখানে সহজে পেতে পারি। আর ডায়াগ্রামে আমরা শীর্ষবিন্দুটা কোথায় দিতে পারি, দেখো আমরা আনুমানিকভাবে যদি ধরে নিই গ্রাফে x অক্ষের দিকে 3, তাহলে 1 2 3, y অক্ষের দিকে 1, তাহলে আমরা 1 ঘর নিলাম 1। এইটাকে যদি আমরা ধরে নিই শীর্ষবিন্দু, এইটাকে কল্পনা করে আমরা একটা রেখা অঙ্কন করলাম এবং হরাইজন্টাল x অক্ষের সমান্তরালে একটা রেখা কল্পনা করে নিলাম, ঠিক আছে। তাহলে আমার শীর্ষবিন্দুটা অর্থাৎ আমার এই বিন্দুটা হচ্ছে এই জায়গায় 3 1। এখন এই শীর্ষবিন্দু যদি এটা পাওয়া যায়, তাহলে এই শীর্ষবিন্দুকে কেন্দ্র করে আমাদের চিত্রটা কোন দিকে হবে, অর্থাৎ আমাদের কার্ভটা কোন দিকে হবে। এই কার্ভটা আমরা সহজে এই কার্ভটা নিয়ে আমরা বলেছিলাম যে এই কার্ভটা হচ্ছে এইটা, অর্থাৎ মুখটা ছিল এইদিকে, যেটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে, ঠিক আছে। এখন তোমাদেরকে আমরা একটু করে এটা ধারণা দিয়েছিলাম, যখন এইটা ঋণাত্মক হবে, অর্থাৎ x এর প্রথম যেটা এক ঘাত বিশিষ্ট সহগটা যদি ঋণাত্মক আসে, তাহলে সেটা কোন দিকে হবে, সেটা যেহেতু x এর তাহলে x এর ধনাত্মক যখন ছিল তখন x এর ধনাত্মক দিকে মুখ করেছিল, আর যখন একঘাতী চলকটা x এবং এটা ঋণাত্মক, তাহলে এটা ঋণাত্মক অংশের দিকে মুখ করে থাকবে, অর্থাৎ তখন এই আকারে হবে, কেমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূত্র অনুসারে বা নিয়ম অনুসারে আমাদের মুখটা থাকবে এই আকারে, ঠিক আছে। তাহলে আমরা সহজে এটাকে এই মুখ করে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করছো এই মুখ করে কিন্তু দিতে হবে, কেমন। তাহলে এটার মুখটা তোমরা বুঝছো কি কেন বুঝছো, যে এখানে একটা ঋণাত্মক চিহ্ন আছে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, শীর্ষবিন্দু তুমি নির্ণয় করলা, এরপরে তুমি কোন দিকে হবে সে মুভমেন্টটা কার্ভটা সেটাও তোমরা জেনে গেলা। এরপরে আমাদের কিন্তু উপকেন্দ্র নির্ণয় করতে হবে। প্রথম কি আমাদের উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রটা কোন দিকে হয়, সাধারণত কার্ভ যেদিকে মুখ করে থাকে ঠিক সেই দিকে। তাহলে উপকেন্দ্র কত, আমি উপকেন্দ্র বের করার একটা নিয়ম জানিয়েছি তোমাদেরকে, যেটা একঘাত বিশিষ্ট সমীকরণ আছে, সে একঘাত চলকের যে সহগ আছে, সহগকে যদি -8 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তার ধনাত্মক অংশে নাও 4 2 8, অর্থাৎ 2 বেরিয়েছে, অর্থাৎ তোমার কি কত হয়ে গেল 2, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে 2 ঘর বামে যাবে। আর তাহলে তার বিপরীত দিকেই থাকবে, দিকাক্ষ থাকবে। তাহলে খেয়াল করো, তুমি এই শীর্ষবিন্দু থেকে, অর্থাৎ এই তোমার অক্ষরেখার মূলবিন্দু থেকে তোমার উপকেন্দ্রটা কিন্তু 3 একক দূরে, কোনটা শীর্ষবিন্দু। সেখান থেকে আমরা যদি বলি এই পয়েন্ট থেকে যদি আরো 2 একক বামে যায় আর 2 একক ডানে যায়, বামে গেলে 2 একক বামে গেলে, অর্থাৎ আমাদের কত, এর মান হচ্ছে 2, এর মান 2 হলে আমার এই শীর্ষবিন্দু থেকে তার উপকেন্দ্রটা যদি আমার এই দিকে হয়, তাহলে এটা বামে, আর আমরা জানি এক অক্ষের বামে গেলে কমে, এক অক্ষের ডানে গেলে বাড়ে। তাহলে 2 একক যদি কমে, আমার এখান থেকে 2 একক কমে গেলে 1 একক কমলো, 2 একক কমলো করলে এখানে পড়ে। তাহলে এখানে s, তাহলে s এর স্থানাঙ্কটা কত হয়ে গেল, খেয়াল করো, এই 3 থেকে যদি 2 কমে তাহলে 1, আর এখান থেকে আমার y এর দূরত্ব কত 1, তাহলে y স্থানাঙ্কের কোনো পরিবর্তন হবে না, এখানে y 1 ঘর, কারণ এটা এক অক্ষের সমান্তরাল রেখাতেই পড়ছে। একইভাবে দিকাক্ষ তাহলে আরো 2 ঘর ডানে যাবে, 2 ঘর কেন যাবে আমি বলছি, এর মান হচ্ছে যে 2, তাহলে এখান থেকে উপকেন্দ্র যত দূরে দিকাক্ষও তত দূরে, তাহলে 3 এর পরে 4,
4 এর 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটা হচ্ছে যে এখান থেকে আমরা যদি কল্পনা করি দ্বিঘাক্ষ রেখাটা, এটা হচ্ছে দ্বিঘাক্ষ রেখা, তাহলে এটার স্থানাঙ্ক, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 5, 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজে আমরা এটাকে যদি জেড বিন্দু ধরতাম তাহলে জেড বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5, 1। তাহলে এই কিছু কাজ আমরা কিন্তু করে ফেলছি। তাহলে কি কি কাজ আমরা করেছি, এখন কি কি কাজ নির্ণয় করব বলছিলাম, এই সমীকরণ থেকে বলছি যে আমরা শীর্ষবিন্দু নির্ণয় করব। তাই শীর্ষবিন্দু প্রথমে পেয়ে গেলাম কত, শীর্ষবিন্দু স্থানাঙ্কটা আমরা সহজে পেয়ে গেলাম হচ্ছে 3, 1। তোমরা এখান থেকে চিত্র থেকে সহজে শীর্ষবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করে ফেলবে, ঠিক আছে। এরপরে শীর্ষবিন্দু নির্ণয় করার পরে আমরা কি উপকেন্দ্র নির্ণয় করলাম। তাহলে উপকেন্দ্র কত পেলাম, উপকেন্দ্র পেলাম, এখানে উপকেন্দ্র পেলাম 1, 1, S 1, 1। তাহলে উপকেন্দ্র যদি 1, 1 পাই, অক্ষরেখার সমীকরণ কত পেলাম, খেয়াল করো, অক্ষরেখার সমীকরণ এখানে লিখলাম, অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ বের করার একটা কৌশল বলেছিলাম যে প্রথম আমরা দুইভাবেই জানবো। প্রথম হচ্ছে যে দ্বিঘাতি যে রাশিটা আছে সেই রাশিটার ভিতরে যেটা আছে সেটাই, অর্থাৎ y - 1 = 0। এটা হচ্ছে যে অক্ষরেখার সমীকরণ। আর সেটার আকারে যদি বলি, এই অক্ষটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের অক্ষ, এই অক্ষের সমীকরণটা কি হবে সেটা দেখা যাচ্ছে যে x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল হলে সেটা কি হবে, y = সামথিং। অক্ষরেখার সমীকরণ কি, y = a বা y = সামথিং। তাহলে y = যদি সামথিং হয় তাহলে এটা কত দূরে y অক্ষ থেকে, x অক্ষ থেকে কত দূরে y, 1। তাহলে y = 1। তার মানে সহজে আমরা এইভাবেও অক্ষরেখার সমীকরণটা বের করতে পারি। আর এখানে সহজ প্রক্রিয়া আমরা বলছিলাম যে কি, এই দ্বিঘাতি রাশির ভিতরে যে অংশটা থাকে সেটা অক্ষরেখার সমীকরণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা পারি। অক্ষরেখার সমীকরণের পরে আমরা দ্বিঘাক্ষের সমীকরণ, তাহলে এটা হচ্ছে দ্বিঘাক্ষ। তাহলে দ্বিঘাক্ষের সমীকরণটা কি, এখন আমরা দ্বিঘাক্ষের সমীকরণ যদি বের করি, তোমাদেরকে আগেই বলি যে এই দ্বিঘাক্ষটা আমার এই y অক্ষের সমান্তরাল। তাহলে সেটা দ্বিঘাক্ষের সমীকরণটা কি, y অক্ষের সমান্তরাল মানে কি x দূরত্ব। তাহলে x, এই y অক্ষ থেকে x কত দূরত্ব আছে, এটা 5 একক দূরত্ব আছে। তাহলে আমি লিখতে পারি যে দ্বিঘাক্ষের সমীকরণ সমান কত, দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে যে x = 5 বা x - 5 = 0। তাহলে আমরা সহজে দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের কি বের করার আছে তোমরা নিজেই জানো। এরপরে আমরা বের করবো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রকে অক্ষরেখার উপর লম্বালম্বি ভাবে যে রেখাটি y অক্ষের সমান্তরাল ভাবে আছে, খেয়াল করো, y অক্ষের সমান্তরালে যে রেখাটি অক্ষরেখার উপর উপকেন্দ্র দিয়ে লম্বভাবে আছে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি, তো আমাদের দেখো, আমাদের এই y অক্ষরেখা থেকে এইটার দূরত্ব কত, x দূরত্ব, x কত দূরত্বে আছে, এটা x স্থানাঙ্ক কত উপকেন্দ্রের, সহজে আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1। তাহলে আমরা জানি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = 1 বা x - 1 = 0। তাহলে সহজে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করলাম। তাহলে আমাদের বাকি থাকলো কি, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষরেখার সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের বের করবো। কত কি বের করবো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। খেয়াল করো, এবার যদি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার আমরা সহজ একটা সূত্র আমরা বলেছিলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা সহজে বলেছিলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত, 4a। তাহলে 4 * এর মান কত বের হয়েছে, এর মান কিন্তু 2 বের হয়েছে। খেয়াল করো, এর মান বের করার নির্ণয় করার কৌশল আমরা বলেছিলাম।
তাহলে 4 ইন্টু এর মান 2, তাহলে কত হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 8, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 8। অথবা আবার কি বলেছিলাম, আমরা এটাও বলেছিলাম যে এক্স যে একমাত্রিক রাশিটা আছে, সে একমাত্রিক রাশিটার পাশে সহগ হিসেবে যেটা আছে তার ধনাত্মক দৈর্ঘ্য যেহেতু ধনাত্মক হবে, সেটাই এখানে 8 আছে, সেই ক্ষেত্রেও আমরা বের করতে পারি, সহজেই 8 বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই একটা পরাবৃত্তের সমীকরণ থেকে কিভাবে মৌলিক তথ্যগুলো বের করে এবং গ্রাফিক্যাল অর্থাৎ গ্রাফটা ডায়াগ্রামটা কিভাবে আঁকে সেই বিষয়ে আমরা একটা ধারণা দিয়েছি। আমরা আরেকটা ধারণা দিতে চাই, এখানে ওয়াই স্কয়ার, মনে করো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax সমীকরণটা আসছে, কিন্তু তোমাদের যেই সমীকরণটা সম্পর্কে জানা দরকার আছে সেটা কত এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে আমরা এই রকমের একটা যদি সূত্র জেনে থাকি তাহলে আমাদের অনেকগুলো অঙ্ক আমাদের করা থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অঙ্কটা করলাম, এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমরা করে ফেলবে। তাহলে কি কি অঙ্ক করবে সেখানে একটা আমি ধারণা দিচ্ছি, কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে SW হিসেবে অর্থাৎ হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি, তোমরা সেগুলো অবশ্যই লিখে স্যারের সাবমিট করবে। সেগুলো আমি দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে y মাইনাস ওয়ান, খুব ইম্পর্টেন্ট কিন্তু ওগুলো পরীক্ষা আসে। y মাইনাস ওয়ান হোল স্কয়ার 4 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে তোমরা সহজে ঠিক এই কৌশলে অর্থাৎ এই আকারে খেয়াল করো, এই আকারে তোমরা সহজেই এই নির্ণয় করে আমার পাঠিয়ে দিবে। আর একটা দিই y মাইনাস 0 হোল স্কয়ার আসতে পারে, অথবা শুধু y স্কয়ার দিয়ে আসতে পারে। তাহলে কত 2 ইন্টু এক্স প্লাস 3, এটা করতে পারো তোমরা। এছাড়া আরেকটা সমীকরণ দিই, যেটা এখন যে আকারে করছি, y স্কয়ার ইকুয়াল টু 4y প্লাস 4x মাইনাস 16। তাহলে এই কাজটা করতে পারো। অর্থাৎ এই তিনটা অঙ্ক তোমরা SW হিসেবে অবশ্যই করবে, তাহলে আমরা বুঝবো মোটামুটি তোমরা আজকের ক্লাসটা মোটামুটি ভালোভাবে বুঝেছ এবং সহজেই তোমরা যাতে পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন অংশ তোমরা বের করতে পারো। আর এটা বের করাটাই হচ্ছে মূল কাজ, পরাবৃত্ত এর চেয়ে আর বেশি না। এরপরে সরল রেখার সাথে, বৃত্তের সাথে বা বিভিন্ন এর সাথে আমরা যে সমন্বয়, তারপরে স্পর্শক নির্ণয়, এগুলো আমরা সহজে বের করতে পারবো। এটা জটিল কিছু না। আমরা প্রাথমিক দিক দিয়ে যদি কোনিক্সটা যদি ভালোভাবে বুঝি তাহলে সহজে কোনিক্স নিয়ে আমরা সামনের দিকে আগে এগোতে পারবো বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসটাও আমাদের ঠিক এই টাইপেরই অর্থাৎ এই আকারের একটা